আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। তো শুরু হচ্ছে বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের দরজার আড়ালে, এবং কণ্ঠপাতে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প দরজার আড়ালে। আমি কখনো ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো কোনো একটা ভূতের সামনে আমি দাঁড়িয়ে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প শুনেছি, লোকের মুখে অনেক ভূতের কথাও শুনেছি। আমার খুব একটা দুঃখ হয়, এত লোক সবাই ভূত দেখতে পায়, অথচ আমার কপালে একটা ভালো ভদ্র ভূত জুটলো না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে, তাই বরঞ্চ আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েছি অনেক দিন, কিন্তু হায়, আমার কপালে একটাও ভূতের চোখ পড়েনি। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় দু একবার মনে পড়েছে বটে যে দূরে ঘুমটা মাথায় পেতনি বুঝি একটা দাঁড়িয়ে আছে। বুক কয়েকবার কেঁপে উঠেছে ভয়তে, তবুও কিন্তু কাছে গিয়ে দেখেছি দূর কিছুই নেই, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে কয়েকবার বেহালায় একটা বাড়িতে রাত কাটিয়েও এসেছি। সেই বাগান বাড়িটার একটা সুনাম ছিল ভূতের হিসেবে, অনেকেই দেখেছে, প্রায় কেউ নাকি কখনো বিফল হয়নি। কিন্তু আমরা সারা রাত জেগে রইলাম, তাস খেললাম অন্ধকারে, বাগানেও ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছিল, অথচ ওই বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভুতুম পেঁচা। আমাদের অবস্থা বাঘ শিকার করতে গিয়ে শেষমেশ বাজার থেকে খরগোশ কিনে বাড়িতে নিয়ে আসা। এই রকম অবস্থায় আমার সঙ্গে ভূত প্রসঙ্গের ব্যাপারটা স্বাভাবিক হয়ে ওঠাই উচিত। এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতেদের আমিই বা পাত্তা দিতে যাব কেন? অর্থাৎ আমি যেমন ভূতকে বিশ্বাস করি না, অর্থাৎ ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। ভূতরাও কখনো আমাকে দেখেনি, সুতরাং ভূতরাই বা আমাকে বিশ্বাস করবে কি করে? এ সত্ত্বে অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। মাঝরাত্রে একা থাকলে কখনো যে একটু আধটু গা ছমছম করে না সেটা নয়, কিন্তু লোকেদের সামনে আমি জোর গলায় বলতে পারি যে আমার ভূতের ভয় নেই। গত বছরই বীরভূমে আমি বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপন সেখানে নতুন প্রতিষ্ঠিত একটা কলেজে চাকরি পেয়েছে। কয়েকদিন খুব খাওয়া দাওয়ার আড্ডা হলো। তারপর এক সন্ধেবেলায় কথায় কথায় ভূতের গল্প শুরু হলো। তখন তপন বলল, এখানকার শ্মশানে কেউ রাত্রিবেলায় যায় না রে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? কি জানি, সবাই ভয় টয় পায়। এখানে রাত্রেবেলায় কেউ মারা গেলে সকাল না হওয়া পর্যন্ত পোড়াতেও পর্যন্ত কেউ নিয়ে যায় না, বুঝলি? বহু কাল ধরে এই নিয়ম চলে আসছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললাম, চল তো, শ্মশানটা ঘুরে আসা যাক। তা এইসব পাগলামি করা একদম ভালো ভালো মনে হচ্ছে না। তপনকে আমি সাহসী ছেলে বলেই জানতাম। গ্রামে এসে মনে হয় ভীতু হয়ে গেছে, কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে, আমি যাবই বলে গোদ করলাম। তপন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বারবার বলতে লাগলো, কেন পাগলামি করছিস? তোর একটা বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে আমি মুখ দেখাবো কি করে? তখন আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তা ধরে তপন আমার সঙ্গে অনেকখানি এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে, তখন একবার তপন হাত ধরে মিনতি করলো, সুনীল, সুনীল, প্লিজ প্লিজ যাস নি, আমার অনুরোধ রাখ তুই, প্লিজ। আমি তখন হাত ছাড়িয়ে দিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ঘুরে আসছি শ্মশান থেকে। তপন তখন শেষমেশ বলল, চল, তাহলে আমিও যাব তোর সঙ্গে, যা হবার দুজনেরই একসঙ্গে হবে। আমি তপনকে যেতে দিলাম না। একা একা সাহস দেখাবার লোভ আমি ছাড়তে পারছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয়। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন আমি শুনেছি।
এই শ্মশানটাও নদীর ধারে, তবে খুবই ছোট নদী, এখন শুকনো। একটা বিশাল বট গাছের নিচে ছুপসে অন্ধকার। শ্মশানটার একদম কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা একটা টর্চ আনলে হতো। জায়গাটা বড্ড বেশি অন্ধকার, দারুণ নির্জন। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। বহু দূরে কুকুরের একটা অশ্রান্ত চিৎকার। আমার চলার গতি কমে এলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপনকে আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসির ওপর পা পড়তেই আমি তখন ভয়ে লাফিয়ে উঠলাম। পরক্ষণেই নিজেকে ধিক্কার দিলাম। এ কি, আমি আমি ভয় পাচ্ছি কেন? কিসের ভয় আমার? ভয় কাটাবার জন্য ফস করে একটা সিগারেট ধরালাম। তবু মনে জোর আসছে না। মনে হতে লাগলো, ভূত না থাক, সাপ টাপ তো থাকতে পারে। আমার একটা টর্চ আনা উচিত ছিল। সিগারেটের সামান্য আলোয় কিছু দেখা যাচ্ছে না। একটা একটা করে দেশলাইয়ের কাঠি জ্বালতে লাগলাম। কিছু পোড়া কাঠ, কয়েকটা ভাঙা হাড়ি আর কয়েকটা মাদুর ছাড়া আর কিছুই নেই। এখানে লোকে রাত্রে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া আর কিচ্ছুই না। ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটা খট খট আওয়াজ পেলাম। একটা মাটির হাড়ি যেন গড়াচ্ছে। চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটো জলের চোখ, একটা কি বিভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে স্বীকার করতে ভয় নেই, সেই সময় আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমার আমার গলা শুকিয়ে গেল, আর আর আমার পা কাঁপতে লাগলো। জীবনে জীবনে আর কোনোদিন আমি হাঁটতে পারবো না, আমি আমি কথা বলতে পারবো না। তখনই দূর থেকে তপন ডেকে উঠলো, সুনীল, সুনীল! সেই ডাকে সম্মিত ফিরে পেয়ে আমি তখন দৌড়লাম। আর দৌড়তে দৌড়তেই একটা আছাড়। সেদিন যদি আমি আছাড় খেয়ে না পড়তাম, তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়তে পড়তেই সঙ্গে সঙ্গে একটা নেড়িকুত্তা কেউ কেউ করতে করতে পালালো। ঘাম দিয়ে জল ছাড়ার মতো আমার শরীর থেকে ভয় একেবারেই চলে গেল। আর কিছুই নয়, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাড়ি ছিল। বহুদিনের কুসংস্কার, অন্ধকার আর নির্জলতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারি। হেসে উঠলাম আমি হো হো করে। বিশেষ করে তপনকে শোনাবার জন্য আমার হাসি আরো বেশি জোরে হয়ে উঠল। তপন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, কিরে, কি কি হয়েছে? আরে কই, কিছুই না তো। এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছে, বুঝলি। যাই হোক, এইভাবেই আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে ভূত আমি একেবারেই বিশ্বাস করি না। ভূতও আমার ধার ঘেঁষে না কখনো। কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যে তার ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে। ব্যাপারটা গোড়ার থেকেই বলতে হয়। বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম। মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার। বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন, পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয়।
আমার স্ত্রী শান্তা স্নান করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা। সুতরাং আমি যেই ফ্ল্যাটটাই ভাড়া করি, বাথরুমটা তার মনের মতন হয় না। ফলে আমাদের গৃহশান্তি নষ্ট হওয়ার উপক্রম। এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দের মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর। তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায়। তাছাড়া এসব কথা শান্তাকে বোঝানো যায় না। বাড়িতে ফিরে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করার চেয়ে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ। 3-4 বার বদলাবার পর দক্ষিণে লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটোখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমাদের জন্যই তৈরি। ভাড়াও সাধ্যের মধ্যে। 2টি বাথরুম, একটায় সাধারণ গোছের হলেও শোবার ঘরে লাগানো বাথরুমটি এক কথায় অনুবদ্ধ। রীতিমতো বড় সাদা টালি বসানো, ধবধবে চকচকে। বাথরুমে জানলা দিয়ে দূরের গাছ ও মাঠপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেল। পরের রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম। নতুন বাড়িতে এসে একদিন আমার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলাম, আর একদিকে শান্তাও ওর বন্ধু বান্ধবকে আরেকদিন নিমন্ত্রণ করলো। রীতিমতো হই চই আনন্দে কাটলো কয়েকটা দিন। শান্তার সবসময় মন ভালো থাকে। আমি অনেক সময় বেশি রাত করে ফিরলেও বকুনি দেয় না। বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের গুণ। শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে 1 ঘন্টা করেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ও 2-3টি রবীন্দ্রসঙ্গীত শেষ করে। প্রথম ঘটনাটি ঘটল দিন 8 বাদে। আমরা ঘুমোই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে যাবার পর। আর একবার ঘুমিয়ে পড়লেই সহজে আমার ঘুম ভাঙে না। আমি অঘরি ঘুমোচ্ছিলাম। হঠাৎ আমাকে শান্তা ঠেলা দিয়ে বলল, এই শুনছো? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙল। ঘুমজনিত গলায় আমি বললাম, কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাতে আবার কে দরজায় ধাক্কা দেবে? ও কিছু না, ঘুমাও না এখন। ওই দেখো, আবার দরজায় ধাক্কা দিচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম। একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, তবে খুব জোরে নয়। কেউ যেন দ্বিধা ও সংকোচের ভয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে। আমি বললুম, হাওয়ায় ধাক্কা লাগছিল মনে হয়। ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। শান্তা বলল, মোটেই হাওয়ার ধাক্কায় ওরকম শব্দ হয় না। না, স্বামী হিসেবে একবার আমার দেখা উচিত, নইলে শান্তা আমাকে আবার ভীতু ভাববে। কিন্তু শীতের রাতে বিছানা ছেড়ে উঠতে কারই ভালো লাগে। উঠতে হলো। আলো জ্বালালাম। দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরের আলো জ্বেলে সদর দরজাও খুলে দেখলাম। সিঁড়ি দিয়ে উকি দিলাম, না, কোথাও কেউ নেই। আমি একটু অসামাজিক ধরনের মানুষ। বহুদিন রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আমার বন্ধুরাও কখনো কখনো মাঝরাতে এসে আমার বাড়িতে হাজির হয়। সেই রকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হওয়ার মতন কিছু ছিল না। কিন্তু কাউকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে, কিংবা ইঁদুর টিদুর খটখট করছিল। ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা তো ভালো কথা নয়। শান্তা ইঁদুর দেখলে খাটের ওপর লাফিয়ে ওঠে। কাল সকালে এর একটা কিছু করতে হবে। আলো টালো নিভিয়ে আবার ফিরে এলাম। শান্তাকে একটু মৃদু বকুনি দিয়ে বললাম, কোথাও কিছু নেই, শুধু শুধু ঘুম থেকে জাগালে আমাকে। শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল, এই,
সিগারেট খাবে? সিগারেট দেশলাই এনে দেবো? তখন আমি বললাম, না থাকবে, ইচ্ছে করছে না। আবার শুয়ে পড়লাম। সবে মাত্র ঘুমে চোখ জড়িয়ে এসেছে, এ সময় আবার দরজায় শব্দ। এবার একটু জোরে। শান্তা রীতিমতো ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। এই এই আমি গম্ভীরভাবে বললাম, কাল সকালে বেটাকে ঠান্ডা করব। শান্তা আরও ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে? কাকে? ইঁদুর। ধ্যাৎ, ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে? ইঁদুর কি পারে কি পারে না তার সম্বন্ধে আমার কি জানার খুবই দরকার? নিশ্চয়ই মস্ত বড় ধেড়ে ইঁদুর। শান্তা বলল, শব্দটা না বাথরুমের দরজার থেকে আসছে। এই একটা গুরুতর ব্যাপার। শান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আবার আমাকে ফ্ল্যাট খুঁজতে হবে। সুতরাং উঠতেই হলো। আগের বার আলো জ্বালার সঙ্গে সঙ্গেই শব্দটা থেমে গিয়েছিল, এবার অল্প অল্প শুনতে পেলাম। টট 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 টট। আমি ইঁদুর তাড়াবার ভঙ্গিতে হুস হুস করলাম। তবুও আর একবার শব্দটা হলো। বাথরুমের দরজা বাইরে থেকে ছিটকিনি বন্ধ। আমি দরজা খুলে দেখতে যাচ্ছি, শান্তা আমাকে চেপে ধরল। ভেতরে যদি কেউ থাকে? সুতরাং কণ্ঠস্বর মোটা করে ধমকের স্বরে জিজ্ঞেস করলাম, কে? ভেতরে কে? ভেতরে কে? আর কোনো সাড়া শব্দ নেই। শান্তা বলল, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ভয় পাওয়া মেয়েদের স্বভাব। অনেক সময় ভয় না পেলে মেয়েদের মানায় না। কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ। আমি বীর দর্পে শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুললাম। কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে ধরল না। একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম, না, কেউ নেই। না, কোনো ইঁদুরও না। ভালো করে সব জায়গাটা পরীক্ষা করে দেখবার পর আমি শান্তাকে ভেতরে ডাকলাম। শান্তাও দেখল বাথরুমে কোথাও ইঁদুরের লুকিয়ে থাকার সম্ভাবনা নেই। শান্তা বলল, তাহলে কিসের শব্দ বলো তো? হাওয়া ছাড়া আর কি হবে? হাওয়ায় কখনো এরকম শব্দ হয়? যাগে, কালকে সকালে সেটা চিন্তা করা যাবে। ভেতরে তো কেউ নেই দেখা গেল, সুতরাং ভয়ের কিচ্ছু নেই। আবার সব দরজা টরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম দুজনে। বেশ কিছুক্ষণ দুজনে কথা আর না বললেও দুজনেই আসলে কান খাড়া করেছিলাম আর কোনো শব্দ শোনা যায় কি না। আর শব্দ হলো না। শান্তা ঘুমিয়ে যাবার পর আমিও ঘুমোলাম। পরদিন সকালে উঠে শান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম। না, সেখানেও সন্দেহজনক কোনো কিছুই নেই। দিনের আলোয় অনেক কিছুই স্বাভাবিক মনে হয়। রাত্রিবেলায় অনেক ছোটোখাটো শব্দ খুব জোরে শোনায়। সুতরাং দরজাটা ধাক্কানোর ব্যাপার সেরকমই কিছু একটা হবে এই রকমই ভেবে নিয়েছি। ব্যাপারটা আমি তেমন গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধে হতে না হতেই। শান্তা খুব খুশি হলো। আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রির শোতে। সারাক্ষণ আমরা গত রাতের ঘটনা নিয়ে কোনো আলোচনাই করিনি। শুতে যাবার আগেই শান্তা বলল, জানো, ঠিকাদার বলছিল এই ফ্ল্যাটটা নাকি খুব ঘন ঘন ভাড়াটে বদলায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? তা কি করে জানবো? আগের ভাড়াটেরা নাকি মাত্র 15 দিন থেকেই চলে গেছে। ভাগ্যিস গেছে, নইলে আমরা এমন চমৎকার ফ্ল্যাটটা পেতাম না। ফ্ল্যাটটা তো ভালোই, কিন্তু
কিন্তু আবার কি, আজ যদি আবার আবার শব্দ হয়, কালকেই আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনবো। শান্তাকে আমি হাসি ঠাট্টাই ভুলিয়ে রাখলাম। তারপর এক সময় ও ঘুমিয়ে পড়ল। আমি একটা বই খুলে জেগে রইলাম। বারবার তাকাচ্ছি দরজার দিকে, যেন আমি কারো প্রতীক্ষা করছি। সে এসে দরজা ধাক্কা দিলেই যেন আমাকে খুলে দিতে হবে। রাত্রি 1:30 পর্যন্ত বই পড়লাম। আজ আর কোনো রকম শব্দ নেই, তবু আমার ঘুম আসছে না। রাস্তা দিয়ে মাঝে মধ্যে দুটো একটা গাড়ি যাচ্ছে, এছাড়া থমথম করছে রাত। বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে ওপাশে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি আলো নেভাইনি বলেই দরজায় ধাক্কা দিতে পারছে না। কোনো একটা কিছুর সম্পর্কে বেশিক্ষণ ভাবলেই এই রকম সব চিন্তা আসে। আমি বিছানা থেকে উঠে পড়েই বাথরুমের দরজাটা খুললাম। ভেতরের আলো জ্বেলে ভালো করে দেখে নিলাম একবার। বাইরের দিকের জানলাটাও বন্ধ করে দিলাম, হাওয়া আসবার বা যেতে যাতে কোনো উপায় না থাকে। আজ আর কোনো শব্দ হবে না। দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি, এমন সময় শান্তা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কে? কে? শান্তা, শান্তা, আমি। তুমি ওখানে কি করছো? আরে তুমি ভয় পাচ্ছ নাকি? কি আশ্চর্য, আমি বাথরুমে গিয়েছিলাম। শান্তা উদ্ভ্রান্তের মতন জিজ্ঞেস করলো। তুমি তুমি সত্যি বাথরুমে গিয়েছিলে? সত্যি করে বলো তো, আজও নিশ্চয়ই আওয়াজ হয়েছিল। আরে বাবা না, কোনো আওয়াজ হয়নি। সত্যি বলছো? হ্যাঁ, তুমি দেখো, আর কোনো দিন কোনো আওয়াজ হবে না। কিন্তু আলো নিভিয়ে দেওয়া শুয়ে পড়ার 5 মিনিট বাদেই আওয়াজটা ফের শুরু হলো। ঠক ঠক, ঠক ঠক, ঠক ঠক। শান্তা আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। ও কি হলো, তুমি বলো। আমি বললাম, চুপ, চুপ করো, চুপচাপ শুনতে দাও। কি শুনবে? দেখি না আর কি হয়। দরজাটা আর কয়েকবার ঠক ঠক করলো, কিন্তু আর কিছুই হলো না। শান্তা চাপা স্বরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, একটা রাত জেগে থেকে দেখা যাক না কি হয়। তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। তুমি ঘুমিয়ে পড়লে আমি ভয়ে মরে যাব। না না, ঘুমোবো না। আর একটা কাজ করা যায়, বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা যায়। উঠে তাই করলাম। শোবার ঘরের বাথরুমের পাশ দরজাটা খুলে রাখা শান্তার একেবারেই পছন্দ নয়, কিন্তু অতি কষ্টে ওকে রাজি করালাম। আর কোনো শব্দ হলো না। রাতটা কেটে গেল। শান্তা বলল, এর একটা ব্যবস্থা না করলে তো চলে না। এভাবে তো প্রত্যেকটি রাত না ঘুমিয়ে কাটাবো নাকি? যত রকম ব্যাখ্যা দেয়া যায় আমি সব কটাই ব্যাখ্যা শান্তাকে শোনালাম। যেমন বাতাসের ধাক্কা তো হতেই পারে, হঠাৎ কোনো গাড়ির ঝাঁকুনি, কিংবা এ বাড়ির কোনো ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই দরজাটা কেঁপে ওঠে। শান্তা বিশ্বাস করলো না। দরজাটার গায়ে হাত দিয়ে বলল, দেখেছো কিরকম দরজা? এমনিতেই এই দরজা কিছুতেই নড়তে পারে না। আমি বললাম, ঠিক আছে, লক্ষ্য রেখে তো দিনের বেলায় কোনো আওয়াজ হয় কিনা। সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ির বাইরের জগতের সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন আর বাড়ির কথা মনে থাকে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু অবাকই বোধ করলাম। শান্তা অনেকক্ষণ একলা আছে। রাত 11টা বেজে গেছে। 2-3 বার কলিং বেল টিপলাম, দরজা খোলে না।
শান্তা কি ঘুমিয়ে পড়লো? বেল টিপতে টিপতেই আমি ডাকলাম, শান্তা, শান্তা, শান্তা। একটু বাদেই দরজা খুলল। শান্তার চোখে জল। এটা আমার কাছে একটা নতুন ব্যাপার। দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে মধ্যে বেশ বকাবকি করে, কিন্তু প্রথমে তো কাঁদে না কখনো। আমি কিছু বলবার আগেই শান্তা বলল, আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তোমার তাতে কিছুই যায় আসে না না। অনুতপ্ত গলায় বললাম, শান্তা, এইসব কি বলছো? হঠাৎ দেরি হয়ে গেল বুঝলে। মানে ওই বম্বে থেকে আমার এক পুরনো বন্ধু এসছে, অনেক দিন পর দেখা, তাই। আরে ফিরে যদি দেখতে আমি মরে গেছি। ছি, এসব কি বলছো? কেন, কি হয়েছে? তুমি ভয় টয় পেয়েছিলে নাকি? কি সারাদিন সকাল সন্ধে একলা থাকতে হয়, তার কি ভয় পেলে চলে? আরে কি হয়েছে বলো না। আবার কি ওই দরজাটা? না, কিছু হয়নি। কাছে গিয়ে শান্তার মাথায় হাত দিয়ে বললাম, লক্ষ্মীটি, রাগ করো না, আর একদিনও আমি দেরি করব না। এরকম কতবার বলেছো জানো? এই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। যা, আমাকে আজ 2-3 জন বলল। মেয়েটি আমারই বয়সী ছিল, খুব সুন্দর দেখতে। যাকে, রাত্রিবেলায় আর ওইসব গল্প বলতে হবে না। শোনো, আমি ওই বাইরের থেকে খেয়ে এসছি, তাই আর খাবো না। শুয়ে পড়া যাক। আজ রাত্রিটা ভালো করে ঘুমোতে হবে। শান্তা আর কোনো কথা বলল না। কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। জামা কাপড় বদলে আমি শুয়ে পড়ার জন্য তৈরি হলাম। শান্তা বলল, আমি বাথরুমে যাব, কিন্তু আমার ভয় করছে। আমি হাসতে হাসতে বললাম, আরে এর ভিতরে ভয় পাচ্ছ? আলো জ্বলছে আর আমি জেগে আছি তো। শান্তার গলার আওয়াজটা যেন বদলে গেল। অদ্ভুতভাবে বলল, আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো? আমি চমকে গিয়ে বললাম, এ কি বলছো তুমি? দরজা বন্ধ করে দেবো কেন? সত্যি করে বলো, দরজা বন্ধ করে দেবে না? তুমি আমাকে বাথরুমে আটকে রাখবে না? বলতে বলতে শান্তা হু হু করে কেঁদে উঠল। কিরকম যেন পাগলের মতন হয়ে গেছে। আমি ওর দুহাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললাম, শান্তা, এই শান্তা, শান্তা, কি হলো? কি কি বলছো এসব? তুমি তুমি আমাকে বিশ্বাস করো না? শান্তা কোনো ক্রমে নিজেকে একটু সামলে নিয়ে তারপর আস্তে আস্তে বলল, জানো, সেই মেয়েটির স্বামী একদিন তাকে রাগ করে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল। মেয়েটি কত ধাক্কা দিয়েছে, তবুও খোলেনি। তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ধমক দিয়ে বললাম, যত সব গাঁজাখুরি গল্প। সেই মেয়েটি বুঝি রোজ এসে ধাক্কা দেয়? তা দেয় তো দিক না, আমাদের তো কোনো ক্ষতি করে না সে। অনেকক্ষণ ধরে আমি শান্তাকে বোঝালাম। তারপর এক সময় ও শুয়ে পড়ল। আমি আলো নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে। আলোতে প্রেতাত্মারা থাকে না শুনেছি। সেই দক্ষিণী মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে, আমি অন্ধকারেই তাকে দরজা খুলে দেখব। প্রায় ঘন্টা খানিক দাঁড়িয়েছিলাম, কিছুই হলো না, কোনো শব্দ নেই। তারপরে ক্লান্ত হয়ে বিছানায় শোয়া মাত্রই দরজায় দরজায় একটা আওয়াজ হলো। শান্তা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, ওই যে আবার! আমি তড়াক করে বিছানার থেকে নেমে ছুটে সে দরজা খুললাম। দারুণ আশা ছিল মেয়েটিকে দেখতে পাবো, কিন্তু না, কেউ নেই। অন্ধকারেও কাউকে দেখা গেল না, শুধু অন্ধকার। না, ভূত আমার ভাগ্যে নেই। আমার চোখের সামনেই ওরা যেন কিছুতেই আসতে চায় না। তবে সেই দরজার আড়ালে কে ছিল
কেন বাথরুমের দরজায় কম্পিত ধাক্কা পড়তো তা আমি কোনো দিন জানতে পারিনি। আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে শান্তার জন্য। এ ফ্ল্যাট তেমন ভালো নয়, কিন্তু শান্তা আর কোনো অভিযোগ করে না। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের দরজার আড়ালে, কণ্ঠপথে গোপীনাথ। তো গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য আমার গল্প এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সুরক্ষিত থাকবেন এই বলেই আমার গল্প এখানেই শেষ করছি।